নমস্কার, শ্রাংচাতির বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আসি আমি উর্মি দেববর্মা। দেখে নিচ্ছি আজকের সংবাদ। স্টার্ট আপ সপ্তাহের শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন রবীন্দ্র ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সপ্তাহের শুভ উদ্বোধন হয়। আমার মনে আছে যখন আমি কিং জর্জ মেডিকেল কলেজে পোস্ট গ্রাজুয়েশন করতে যাই, তো আমার যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট উনি ডেকে বললেন যে একটা লেটার লিখতে হবে। তো উনি ডিকটেশন দিলেন, আমি লিখে নিলাম। বলে প্রিন্ট আউট নিকাললেন। বলে প্রিন্ট আউট এটা বারে কি? কারণ টাইপ করতে জানতাম তখন স্টুডেন্ট লাইফে, বাড়ির থেকে টাইপ করতে জানতাম, কিন্তু প্রিন্ট আউট তো গিয়ে দেখলাম একটা কম্পিউটার ওনার রুমের একটা সাইড দিয়েছিল। তো ওখানে দেখলাম আমার একজন সিনিয়র রেসিডেন্ট ও ছিল, তাই বললাম যে এরকম একটা প্রিন্ট আউট বের করতে হবে। জীবনে কোনোদিন প্রিন্ট আউট আমি কীভাবে বের করতে আমি জানতাম না। তো আমার দিকে তাকালো, দিল্লির থেকে এসেছিল। তো তৎকালীন সময় কমান্ডের সিস্টেমে কম্পিউটার চালাতে হতো, মুখস্থ করতে হতো। তো এর জন্য সন্ধ্যের সময় যে অপারেশনের যে কেসগুলো হতো, সে রাউন্ড দিয়ে সেটাকে শিখবার জন্য আবার 1300 টাকার একটা ইনস্টিটিউশনে গিয়ে সেখানে এই কমান্ড এবং এই কম্পিউটার শিক্ষা শুরু করলো। তো যাই হোক, তো সেই যুগ, তো স্লাইড আমরা বিভিন্ন সময় অপারেশনের প্রি অফ পোস্ট অফ এসবের স্লাইড আমাদের বানাতে হতো। তো ম্যানুয়ালি হতো, নাড়াতাম বাঁ দিকে ডান দিকে, বাঁ দিকে ডান দিকে। এরপর সেটা কিছুটা ডিজিটাল মাধ্যমে শুরু হলো। তো আজকের ওই দিন, সেই দিনের দিন আর আজকের দিন কোথার থেকে কোথায় হয়ে গেল বা ভাবা যায় না যে ডিজিটাল দুনিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি জবের থেকে 2014-তে আসলেন সরকারে, তারপর কোথার থেকে স্টার্ট আপ ইন্ডিয়া, এবং স্টার্ট আপ ইন্ডিয়াতে সেই যে তার স্পিরিট সেটাকে সামনে রেখে স্টার্ট আপ ত্রিপুরা শুরু হলো এখানে 2019-এ। আমি এর জন্য আইটি ডিপার্টমেন্টকে অবশ্যই ধন্যবাদ দেব। বিভিন্ন বিষয়ে বলা হয়েছে যে একজন ব্যক্তি ইচ্ছে করলে কোথার থেকে কি করতে পারে। আমরা আগে চাকরি চাকরি চাকরি, এখনও কিন্তু সেই চাকরির ভূত আর ছাড়ছে না সব জায়গার মধ্যে। প্রধানমন্ত্রীজি বলছেন যে আত্মনির্ভর ভারত, আর আমরাও বলছি আত্মনির্ভর ত্রিপুরা। এখানে রোবটের মাধ্যমে রঙ্গোলি এবং বিভিন্ন যেসব কলা কৌশল এখানে দেখানো হলো, এটা তার টিপস অফ আইসবার্গ। এরকম কত কিছু ভাবা যায় না, আমরা ভাবতেও পারি না। তো এই যারা এখানে স্টুডেন্টরা আছেন, যারা এন্টারপ্রেনার আছেন, ইনস্টিটিউশনের যারা হেডরা আছেন, নিশ্চয়ই আমরা শ্রেষ্ঠ ত্রিপুরা তো আমরা বানাবোই, শ্রেষ্ঠ ভারত আমরা বানাবো। আপনাদের সবার সহযোগিতায় সেটা সম্ভব হবে, এবং সেটা যদি আমরা না করি কম্পিটিশনে আমরা পিছিয়ে পড়ব। আগে আমরা শুনতাম যে আমেরিকাতে এই হচ্ছে সেই হচ্ছে, হাততালি দিলেই নাকি লাইট অফ হয়ে যায়, একটা আওয়াজ করলে লাইট অফ হয়ে যায়, পাখা চলে। এখন আমাদের এখানে হচ্ছেই না। তো ডিজিটাল দুনিয়াতে আমরা কোনো অংশে আমরা অন্যান্য দেশ থেকে আমরা কম নাই। সব দিকে আমরা করোনা মোকাবেলা করতে গিয়ে আমরা সবাই দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ইন্সপাইরেশনে এখানে তিনটি ভ্যাকসিন এখানে আবিষ্কার হয়েছে, এবং আমরা সবাই বেঁচে গেছি। তো ভারতবর্ষ কোনো অংশে কম নয়, খালি ট্যালেন্টের অভাব নেই। যেভাবে এখানে কর্পাস ফান্ড থেকে আরম্ভ করে বিভিন্ন ফান্ডের এখানে ব্যবস্থা করা হয়েছে, এর মাধ্যমে যারা তার উদ্যোগী হবে, এখানে 10 লাখ টাকা আমরা এখানে দিয়েছি 2জন ব্যক্তিকে। তো গভর্নমেন্টও চাইছে যে আত্মনির্ভর হওয়ার জন্য, এবং ছেলে মেয়েদের চেহারা দেখলে বোঝা যায় কত খুশি ওরা। আগে কোথা থেকে ফান্ড আসবে, কে টেকনিক্যাল সাপোর্ট করবে, টেকনিক্যাল নোহাউ কে বলবে, কিছুই আমরা জানতাম না, বুঝতেও পারতাম না। এসব সুবিধা এসে গেছে এখন।
তা আগামী দিন আমরা দেখলাম এখানে যে ত্রিপুরা গভর্নমেন্ট এই আইটি ডিপার্টমেন্টের মাধ্যমে চেষ্টা করছে স্বনির্ভর হওয়া। এখানে টেকনিক্যাল বিষয়গুলো সবাই আলোচনা করেছেন। তিনটি বিষয়ের কথা উনি বলেছেন আমাদের নাস্টমের হেড ফিউচার স্কিলের মিস্টার নবনীত সময়ের যে তিনটে বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য, যে কাস্টমারদের যে টাকা, কাস্টমাররা তাদের যে ডিউ রেসপেক্ট দেওয়া, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ধরনের টিপস কিন্তু উনি বলেছেন যে আগে ওনাদের সময় ওনারা পাননি। যে এক্সপিরিয়েন্স থেকে ওনারা বলছেন যখনই কোনো কাজ হবে যে তোমার যে এন্ড বা যেখান থেকে শুরু বিগিন, তাদেরকে অবশ্যই সম্মান দেওয়া, তাদের কথা মনে রেখে মনে প্রাণে যে কাজটা আমাদের আইটির মাধ্যমে যে কাজগুলো আমরা করতে যাচ্ছি সেটা সাকসেসফুল হব। আমরা আগে ইঞ্জিনিয়ার, ডাক্তার এইসবই আমরা জানতাম। ঘরের ভেতর বসে আমরা নিজেদেরকে এখন ডেভেলপ করতে পারি, কত সুযোগ সুবিধা। এখানে আমাদের সিনহাজি অলরেডি বলেছেন এই বিষয়ে, এর থেকে ভালো সুযোগ আর কোথাও হতে পারে। ত্রিপুরা সরকারও চাইছে যে টেকনিক্যালি যে আইটি বা আইটির যেসব সুবিধাগুলো বিভিন্ন ইউনিভার্সিটি হোক, বিভিন্ন ইনস্টিটিউশনে হোক, সেইগুলো মনিটর করা, যে আমরা দিলাম বা শুরু হলো তার শেষটাও যেন সবসময় ভালো হয়, এবং সেই বিষয়ে আমরা সবাই কাজ করা উচিত। যে আইটি স্টার্ট আপ যে আমাদের আজকের এই সপ্তাহ আমরা উদযাপন করছি, 2019 থেকে শুরু হয়েছিল। তো স্টার্ট আপ বা ত্রিপুরা যে বিষয়টা, সেটার জন্য একটা পরিবেশেরও প্রয়োজন হয়, যেটা ত্রিপুরার মধ্যে সেইভাবে সব কিছু আছে। এখানে ইনসার্জেন্সি নেই, এখানে মানুষ শান্তিতে বসবাস করে। এখানে আমরা পলিসি 2022 একটু আগেও আমরা দেখেছি যে আমরা আইটি এবং আইটি পলিসি আমরা বানিয়েছি কীভাবে মানুষকে সাহায্য করা যায়। এখানে আমরা ইনকিউবেশন সেন্টারের কথা এখানে বলা হয়েছে। ইনকিউবেশন সেন্টার সম্পর্কে, হোয়াট ইজ ইনকিউবেশন সেন্টার আপনারা সবাই এখানে জানেন। তার মধ্যে থেকে কীভাবে নিজেকে ডেভেলপ করা এবং এন্টারপ্রেনারশিপ করে আরও বহু লোককে চাকরি দেওয়া, তাদের কর্মসংস্থানের সুযোগ করা। এখানে বহু স্বাক্ষরিত হয়েছে, নিশ্চয়ই সেটা আগামী দিনে আমাদের কাজে আসবে। এখানে আমাদের বর্তমানে আইটি যে স্টার্ট আপ ইন্ডিয়া পোর্টালে এখন পর্যন্ত রাজ্যে 50টি স্টার্ট আপ রেজিস্ট্রেশন হয়েছে। একটু আপনি বলেছেন সেই কথাটা। এর মধ্যে 13টি স্টার্ট আপ এই ত্রিপুরা আইটি স্টার্ট আপ স্কিমে রেজিস্ট্রেশন আছে, ফ্রি। আমাদের ত্রিপুরায় কিন্তু অন্যান্য রাজ্যের তুলনায় অনেকভাবে দূষণমুক্ত, কাজে এটা আইটি শিল্পের জন্য খুবই অনুকূল। এখানে রেল, সড়ক, বিমান ইত্যাদি যেসব সরাসরি যোগাযোগের ব্যবস্থা থাকাতে বাংলাদেশের মধ্য দিয়ে সরাসরি যোগাযোগ চালু হয়েছে। আমরা সবাই জানেন যে বিমানের মাধ্যমে, বিমান আমাদের এখানে যেটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এমবিবি এয়ারপোর্ট আছে, সেটার মাধ্যমে আমরা চট্টগ্রামেও আমরা প্রথম স্টার্ট করতে যাচ্ছি, সেটারও ব্যবস্থা করেছি। তো সব মিলে এখানে একটা কন্ডিউসিভ একটা অ্যাটমসফিয়ার থাকাতে আইটি সেক্টরের উন্নয়ন সম্ভব হবে। তাছাড়া এখানে আমাদের পরিষেবা চালুর ফলে সাধারণ মানুষের মধ্যে যে একটা হয়রানি হতো, সেটাও কিন্তু অনেকাংশে লাগু হয়েছে। তাছাড়া গত 4.5 বছরে খুব সহজে বিভিন্ন অ্যাপের মাধ্যমে এখানে বিভিন্ন কাজ আমাদের ছেলেমেয়েরা এখন করতে পারছে, আমাদের বিভিন্ন ইনস্টিটিউশনগুলো করতে পারছে। এবং এটাই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেটা চাইছেন, যে ডিজিটাল ভারতের যে একটা উদাহরণ কিন্তু ত্রিপুরা এখন তার মধ্যে উল্লেখযোগ্য একটা স্থান নিয়েছে। এখানে আইটি শিল্পের উন্নয়নে নানা রকম সুবিধা আছে। বিশেষত শিক্ষার হার ত্রিপুরাতে কিন্তু কেরালার পরে কিন্তু এখানে সাক্ষরতার হার 97.22%। স্কুল, কলেজ, কেন্দ্রীয়
বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউশন এবং আইটি সহ সরকারি ও বেসরকারি বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠান এখানে রয়েছে। তো যেই কারণে আমাদের এখানে যারা উপস্থিত সমস্ত যারা স্টুডেন্টরা বিশেষ করে আছে তাদেরকে বলবো যে সবাই যেন এই আইটি সেক্টরকে আমরা একটা অন্যান্য প্রদেশের তুলনা, ইভেন আমি বলবো বিদেশের যেসব আইটি সেক্টরের যে সুযোগ সুবিধা আছে এখানে যেহেতু আমরা দিতে চাইছি, এই সুযোগ সবাই যেন নেয়। এবং আমরা যে চিন্তা ভাবনা করছি যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেটা বাস্তবিত হোক। এবং আজকে যে এখানে এক সপ্তাহব্যাপী যে আজকের এই স্টার্ট আপ সপ্তাহ উদযাপন হলো, সেটা সার্থক হোক, সেই দু চারটে কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। আর্থিকভাবেও সাহায্য এখানে করা হচ্ছে এবং এতে বিশাল একটা কর্মসংস্থানের কিন্তু সুযোগ হবে। একটু আগে এখানে আমি ইনোগ্রেট করলাম নিউ জেনারেশন ইনোভেশন নেটওয়ার্ক। তাতে যে স্টার্ট আপ ইকোসিস্টেমের মাধ্যমে একটা ছাদের তলায় সমস্ত নিউ জেনারেশন ইনোভেশন নেটওয়ার্কের যে প্রকল্প যেটা চালু হলো, তাতে যে স্থানীয় যে সমস্যাগুলো সেগুলো কিন্তু আইডেন্টিফাই করা যায় এবং আইডেন্টিফাই করে তাদের আর্থিকভাবে সাহায্য করা সুযোগ এই ইনোভেশন নেটওয়ার্কের মাধ্যমে সেই সুযোগ আছে। 10 লক্ষ টাকার এখানে আমরা একটু আগে যেটা আমরা দিলাম, শিক্ষা যারা এই পরিকাঠামো উন্নয়নে আমরা 10 লাখ টাকা এককালীন আমরা দিই। তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রতি বছর 5 লক্ষ টাকা করে দেওয়ারও বন্দোবস্ত আছে। এখানে এনআইটি, টিআইটি, ইকফাই, টেকনো ইন্ডিয়া মোট 4টি টেকনিক্যাল প্রতিষ্ঠানকে এখন পর্যন্ত এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। এবং এই প্রকল্পে আমরা ফিজিক্যাল এবং সফটওয়্যার, একটা হচ্ছে ফিজিক্যাল এবং সফটওয়্যার, সেটাকেও কীভাবে আমরা ডেভেলপ করতে পারি এই স্টার্ট আপ ইন্ডিয়ার মাধ্যমে সেটা আমরা চেষ্টা করছি। এখানে আইটি সেক্টরের যে রাজ্যের যে উন্নয়নের সম্ভাবনা, সেটার কতগুলো কারণ যেটা আমি বললাম যে এখানে আমাদের বিদ্যুতের কিন্তু পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ আছে। আমরা সবাই জানেন উত্তর পূর্বাঞ্চলের মধ্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা দেওয়ার সুবিধা আছে। এর জন্য আইটি সেক্টরের উন্নয়নে আগামী দিন তার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। এখানে সুশাসনের প্রচারের মাঝে আতঙ্কের পরিবেশ সালেমায়। সিপিআইএম অফিস লুটপাট, রাস্তায় আসবাবপত্র পুড়িয়ে দেয় দুষ্কৃতীরা। সিপিআইএম সালেমা অঞ্চল কার্যালয় বিজেপির দুষ্কৃতিকারী গুন্ডা অর্থাৎ স্বপ্না দাসপাল যে বিধায়িকা, তার স্বামী পরিতোষ পাল এর নেতৃত্বে সালামার কতিপয় বিজেপি গুন্ডা বাহিনীরা আমাদের পার্টি অফিসের সমস্ত আসবাবপত্র লুটপাট করে বাকি অবশিষ্ট সালামা পার্টি অফিসের সামনে পিডব্লিউডি সড়কেতে এনে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। আমরা থানার দারোগাবাবুকে বলেছি যে এই সমস্ত তদন্ত করে সুষ্ঠু যাতে ব্যবস্থা করা হয়। যদি ব্যবস্থা না হয় তার জন্য আমরা পরবর্তী সময়ে আমরা আমাদের বৃহত্তর আন্দোলনের জন্য আমরা প্রস্তুত হব। এই হলো আজকে আমাদের এই বিক্ষোভের কর্মসূচি। আমরা সবাইকে লাল সালাম। মানুষ লাল ঝান্ডার তলে সামিল হচ্ছে। 2023-এ বামফ্রন্ট আসছে, এটাকে রুখবার সাধ্য কারুর নেই। এভাবে পার্টি বিশকে আক্রমণ করে লাল ঝান্ডাকে দমানো যাবে না, যায় না, এটা পৃথিবীর সর্বত্র প্রমাণিত। তাই আমরা আজকে বিক্ষোভ কর্মসূচি করেছি। মানুষ ছিঁচি দিচ্ছে বিজেপিকে, এটা তো পদ্ধতি না, এটা গণতান্ত্রিক অবস্থার সম্পূর্ণ উল্টোভাবে চলছে। এ করে জনশূন্য হবে, মানুষের হৃদয় থেকে উঠে গেছে। মানুষের হৃদয়ে আবার কান পাতলেই শোনা যায় বামফ্রন্ট চাই, বামফ্রন্ট চাই। তাই বামফ্রন্টকে এভাবে হটানো যাবে না, দুর্বল করা যাবে না। মানুষের হৃদয়ে বামফ্রন্ট, অভিজ্ঞতায় মানুষ মিলে নিয়েছেন। সব দলের শাসন দেখে অশুভ সাম্প্রদায়িক শক্তিগুলি মাথাচাড়া দিতে আর পারবে না। সব অংশের মানুষের শান্তি, নিরাপত্তা, উন্নয়নের জন্য পুনরায় বামফ্রন্ট প্রতিষ্ঠিত হবে।
ত্রিপুরা সরকারের পরিকল্পনা ও সমন্বয় বিভাগ ও নীতি আয়োগের উদ্যোগে যে উন্নয়নমুখী কর্মকাণ্ড চলছে তার উপর পর্যবেক্ষণ ও মূল্যায়ন বিষয়ে 3 দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয় প্রজ্ঞা ভবনে। উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। Trying to change that. Give them what they want and not what you want. That has been the constant push of this government and the central government. Reaching out to the last man, giving them what they want, and making them partners in development. And it's a huge task of monitoring and evaluation that takes place with central scheme, state scheme, and I wish this workshop all well. And I hope something substantive will come out. And Prime Minister is constantly trying to change that. Give them what they want and not what you want. That has been the constant push of this government and the central government. Reaching out to the last man, giving them what they want, and making them partners in development. And it's a huge task of monitoring and evaluation that takes place with central scheme, state scheme, and I wish this workshop all well. And I hope something substantive will come out. And Prime Minister is constantly trying to change that. Give them what they want and not what you want. That has been the constant push of this government and the central government. Reaching out to the last man, giving them what they want, and making them partners in development. And it's a huge task of monitoring and evaluation that takes place with central scheme, state scheme, and I wish this workshop all well. And I hope something substantive will come out. And no way we can get stuck in a time warp. So what you hear here, I am sure you'll adopt. And this is a very, very important workshop. So when I was asked to come, I was readily agreed because I thought this is something that was lurking in my heart for a very long time. How do we monitor? How do we evaluate? Because everything I do as a minister, I feel great. It must be doing very well. This is my brainchild. It is not so. It does not happen that way. And there should be a maximum level of honesty in monitoring. There must be, absolute honesty in monitoring and feedbacks, as Dr. Sinha was saying. Because without that, the evaluation will suffer. We can always make course correction on the way. It's not necessary that the scheme should finish and then we shall scrap it. That kind of attitude is not good. We can always make course correction when we are moving. As we move forward, we can make course corrections. That is why monitoring is required. Honest monitoring is required. And if we don't do that, there will be a huge waste of money, waste of effort, and there will be public grievance also. So once again, I congratulate. A lot is happening, but we probably don't know what is happening. That is what creates a lot of problem. A lot is happening. We know that a lot of activity is happening in agriculture, happening in my department like rural development and power. But what is actually happening? That's when monitoring takes over. And monitoring must be done even at the lowest level, I believe. Well, I look after Panchayat department and I find at the end of the year, everyone is busy doing GPTP. Gram Panchayat development plan. Every person says, I can't do anything else. I'm busy with doing GPTP. But what happens to the GPTP? Does it translate into action? Does it make the life of the, villages better? Does it transform? Does it innovate? And I always felt that there's a very, very urgent need for evaluation and monitoring. Right from the grassroots level to our secretariat, there is a need. Like I have made a small little project in my science and technology department known as Bio Village. I feel very happy that it is going on very well. Because it is mine. Because I have made it, so I think it is going on very well in my department. And things are very bright. But it has to be evaluated with evidence, with data, and on the field.
and then it comes out that yes, it has made substantial changes to the life of people, then we'll say it is a success. So we cannot declare success or failure without a proper evaluation, and we cannot reach the destination of the scheme without proper monitoring. As Dr. Das was saying, this is not a fault-finding mission or something like that. It is an improvement. It is for improvement that we reach our goal. Because every scheme has a goal to reach. Like the Prime Minister Sobhagya had a goal to reach every unelectrified household. So every scheme, a lot of money is spent. He was saying it's true. Resources are very limited. And demands are always remain unlimited. People are aspirational nowadays in India. That old cry of, in Bengali we used to say, the earlier times, dhal bhat khao shuke thako, that is gone. People want a better quality of life, people want education, people want good health services, people want good roads, people want electricity, people want tap water. And for a nation to be aspirational is a very, very good sign. That means the nation is moving on, not in a state of status quo. But this monitoring, in this workshop we will have for 3 days, these monitoring systems have to be tuned to us to begin with. Because India is a very diverse. You can't have one shoe that fits all size, or one cap that fits all size. So this monitoring has to be done, as our Secretary Finance was saying, taking into the behavioral attitude of the people of Tripura. Because we have understood them for a very long time. He is a very old hand at Tripura. So he was a very old hand at finance also. So that has to be looked at. For example, that earlier these rooftop solar panels used to be given to all these small tiny hamlets, tribal hamlets, and most of them found their way to Mizoram. We had thought, the previous government had thought that they had solved the problem by giving these small, household solar panels on top of each roof. It became a good photographic session to send to Delhi that all the houses are with solar panels. But in less than a year, they all found their way to Mizoram. So this time when I was asked, why don't you give solar panels? I said, certainly not. I will make a micro solar grid for each of the villages. Maybe that may work. Because people do require electricity. The cry for electricity is always there. Like the PM Kusum is an all India scheme. But here we have tuned it to our needs. We have put down the share of the farmers to as low as 2% and 5% through our RIDF loan taken from NABARD. Because our farmers here are not as rich as the farmers in Haryana or Rajasthan or Punjab. They are very marginal farmers. And besides that, the tribal population in our village is totally dependent on zooming, or farming as you call it, shifting cultivation. So we wanted to give them those pumps much cheaper so that they can do their farming. They can do at least double cropping, otherwise they are looking up to the skies waiting for the rain. Especially in tribal areas, they are completely dependent on the weather. So now, in many villages, they are doing double cropping. Because we tuned a little to our needs in Tripura. That's why when Modi ji came in as Prime Minister, we said planning not from the top, let's do planning from the grassroots. That's where it must reach. And it is always very difficult to do the last mile delivery. It is very difficult to do last mile delivery, reach out to the last man.
And this has been the effort of the central government and the state government since we came in here. We're just about 4.5 years old here. But from our first step that we took was to declare 12 blocks, mainly tribal blocks, purely tribal blocks, which were lagging far behind as aspirational blocks, and give them priority in development activities. But those need to be monitored and evaluated now. Those aspirational blocks need to be monitored and evaluated. Are they aspirational blocks only for the name, or are they aspirational blocks, truly aspirational blocks, fulfilling the aspirations of the inhabitants there? That needs to be evaluated, and it's high time that we do it. And what are the lacuna that we can stop? We can block it, or we can do it more in a speedy manner. How can we reach out to those blocks in a more speedy manner? So this has been the whole philosophy of this government and the central government, of reaching out to the last man first, as we say in our government and in the central government. It is not top up, it is top the bottom up development that we aim here. And so it requires a lot of monitoring systems, evaluation systems. We sitting in Agartala think that we have done a great job. But actually, is that a great job? How much change has it brought? How much resources have we spent? There has to be a proportion to that also. Have they got what they wanted? Because we have this habit of giving what we want and not what they want. That also is a problem in our system. পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে প্রমিলা বাহিনী। ঘটনা ধর্মনগর মহকুমার কৃষ্ণনগর এলাকায়। জল মিশন দেওয়া তো অনেক জল দিছে, আপনারা একটা পাইপলাইন দিছে না বাড়ি বাড়ি? আপনারা এরিয়া তো শ্রীপদ দাস আসে, তাই নাকি আপনারা যোগাযোগ করছেন? আপনারা ব্লক গেছিলেন নি? ব্লক গেছিলেন নি? শ্রীপদ দাস তো কোথাও সবাই করে জল দিছে, আপনারা জল দিচ্ছেন নি? আপনার এরিয়া মেম্বার প্রধান নাকি তা যোগাযোগ করছেন? জলের সমস্যা কতদিন ধরে? নদী ছাড়া পুষ্করণীয় নাই। এবার গাড়ি যে জল দেয়, পোকা পাওয়া যায়, মাকড় পাওয়া যায়, ব্লিচিং পাউডারের গন্ধ পাওয়া যায়। কত ফ্যামিলি প্রবলেম জলের এই এরিয়া? এটা কত নম্বর ওয়ার্ড করছে? কোন পঞ্চায়েত? কোন পঞ্চায়েতে? আজিমুদ্দিন প্রধান। আমি জানি জলের জানেন জলের কাজে আছে, গাড়ি প্রোভাইড করা আছে এখানে। এছাড়া তো ট্যাঙ্কার গাড়ি জল প্রোভাইড জীবন করা আছে, মিশনে কিন্তু আমরা তো সবসময় অন্যদিকেও আমরা দৌড়াদৌড়ি করতে লাগে, আমরা সবাই ব্যস্ত সময় আছে। কিন্তু গাড়িটারে কইলেও তারা একটু মানে আর কি গাফিলতি করে আর কি। জল জীবন মিশনে 339টা ঘরে বাড়ি বাড়ি পাইপলাইন দেওয়া হয়েছে, কিন্তু আপনারা বিল পাস করছেন, আপনারা সিগনেচার দিয়ে আপনি চেক করে দিচ্ছেন না? এমনি দিয়েছেন সিগনেচার? না না, আমরা যেটা করি সেটা আমরা করেই করি, মানে কোনো তাহলে তারা পাইছে না জলের পাইপলাইনটি বাড়ি বাড়ি? পাইপলাইন পাওয়া গেছে না? এক বছরই আছে জল পাইপ পানি, কারণ এরা তো 339টা পাইপলাইন বাড়ি বাড়ি দেওয়া হয়েছে লেখা আছে। না পাইপলাইনগুলো দেওয়া হয়েছে না বাড়ি, মানে তো মিথ্যা পথ দিচ্ছে। পাইপলাইন কিছু পর্যন্ত আইসে মাটি তুলে আছে, মানে পাইপলাইন মাটির তুলে আছে, কেউ বাড়ি না 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 রয়েছে না, লাইট 339টা লেখা আছে খাতার মধ্যে, এটা ভুল বিষয় নয়। যত
হইতাছে এই করে তারা সাফিসিয়েন্ট জল হয় আচ্ছা স্যার, আপনার কোথায় যে আমরা আশ্বাস পাইতাম কিরকম এমএলএ এরপরে প্রধান মেম্বার সবাই আমরা এরকমই আশ্বাস দিয়ে যাইতাছে। আজকে যে আপনি কইতাছেন আমি আজকে কইতাছি এখানে ওসমানপুর কখন চলেন কোনখানে স্পট দিবেন স্পট আছে জায়গা আছে অভাব নাই আমরা একটাই হইছিল না, কয়েকটা লাগবে। জল ভোট দিলে আমরা সমস্যা সমাধান দিব। আপনি সারাটা বাজার খাবার করতে পারবেন বাজারে দোকানে তো দেওয়ার কথা না আপনি যে দিবেন দোকানে তো অন্যরকম পাবলিকের কথা চিন্তা হবে এরপরে আমি দোকানে আগে পাবলিক যারা বেশিরভাগই দোকানে আমরা বিক্রি করি না আমি দোকানে যারা আশপাশে যে লোকগুলো আছে দোকানদারের মালিকের বউনি জিগান না আপনার যখন দোকানদারের কথা কথা পারতাম না তুপ তোলা দিতে লাগে তো আমরা এলাকার মধ্যে শুধু তাই না, জলেরও সমস্যা। একটু বৃষ্টি হইলে এমন হয় মানুষ মানে চলাফেরা করতে পারে না। এক দ্বিতীয়ত হলো জল পাওয়ার লাগে মানুষ প্রচন্ড কষ্ট বোধ করে। আচ্ছা ঠিক আছে একটা স্মল বোরিং স্যার, ঠিক আছে, একটা স্মল বোরিং যে বেশি করে 10টা পরিবার সমাধান করতে পারবে। না না আমি পাইপলাইন রাস্তা এইভাবে কিছু এমন একটা ব্যবস্থা এমন একটা ব্যবস্থা ওই ক্লিয়ার ওয়াটার ট্যাঙ্কটা এটা চালু হইলে চালু হইব আজকে না স্যার। আমি আমি সরকারের পক্ষে এর আগে আমি একটা স্মলপুর দিব গাড়ির ব্যবস্থা আছে। আজকে 7 দিনের দিন তারা বাইক দিয়ে বইছে। আপনাদের কইলা যে চালু হইলে একদিন পর দিব। আজকে 7 দিন গাড়ি করবো গাড়ি আজকে আমরা লিখিত দিয়া দিতে হবে। আমরা ব্যাংকে ক্ষমতা আছে। কালকে পরশুর মধ্যে আমি অক্ষণ কথা কইছি হাইরটির লোকে কালকে পরশুর মধ্যে কাজ করবো। তখন আপনারা একটু সাইড দেন ক্ষমতা না আমার একটা লিখিত অবিলম্বে ত্রিপুরা রাজ্যের প্রতিটি এডিসি ভিলেজ এরিয়াতে ভিলেজ কাউন্সিল বুট করার দাবিতে বুধবার সারা রাজ্যের সাথে 59টি জেলার কৈলাসহর মহকুমার অধীনে চন্দিপুর ব্লকের বিডিও এর নিকট ডেপুটেশন প্রদান করে ত্রিপুরামথার 59টি জেলা কমিটি। আমাদের ত্রিপুরা রাজ্য ইলেকশন কমিশনারের কাছে আমরা অনেক সময় দ্বারস্থ হয়েছিলাম এবং এমন নাকি আমাদের রাজ্যপাল মহোদয়ের কাছে আমরা অনেক মেমোরেন্ডাম পাঠিয়েছি, কিন্তু এরপরেও দেখা যাচ্ছে এই রাজ্যের গণতন্ত্রের জন্য বর্তমান রাজ্য সরকার কিছুই করছে না। কিন্তু এর মধ্যে আমরা আরও চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমাদের বিশেষ করে আমাদের এডিসি প্রশাসন পক্ষ থেকে আমরা বর্তমান মাননীয় হাইকোর্টের কাছে আমরা অনেক লিপিবদ্ধভাবে আমরা অনেক দ্বারস্থ হয়েছিলাম, কিন্তু কয়েকটা বিগত মাসে আমরা একটা রেজাল্ট পেয়েছি আমাদের মাননীয় হাইকোর্টের পক্ষ থেকে। ওনারা সম্পূর্ণ জানিয়ে দিচ্ছেন যে আমাদের রাজ্য সরকারকে এবং বর্তমান ত্রিপুরা রাজ্যের যে ইলেকশন কমিশনারকে আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের সম্পন্ন করতে হবে। কিন্তু আজকে দেখা যায় বর্তমান রাজ্য সরকার দ্বারা সেই হাইকোর্টের আদেশকে আজকে তারা ডিনাই করছে। তো আমি এখানে আপনাদের কাছে একটা বিষয় তুলে ধরতে চাই। ওনারা বলছে, আমরা অনেক সময় শুনতে পাই যে গণতন্ত্রের কথা ওনারা অনেক সময় স্বীকার করে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানিয়ে যাব এবং সেটা আমাদের স্বপ্ন, সেটা আমাদের বিজেপি পার্টির স্বপ্ন। কিন্তু আজকে আমি তাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন রাখতে চাই আপনাদের মাধ্যমে। যদি গণতন্ত্রের দরদি হইয়া থাকে বর্তমান রাজ্য সরকার, আর যে 1.5 বছর অতিক্রম হতে চলছে এই রাজ্যে এডিসি অধ্যুষিত এলাকা এখনও আমাদের ভিলেজ কাউন্সিল নির্বাচন হয়নি। আমরা এটাও দেখছি যে
2018 বিধানসভার পরে এই রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত রয়েছে, যেমন নগর পঞ্চায়েত উপনির্বাচন হয়ে গেছে, একই সাথে সাথে বিভিন্ন ত্রিস্তর পঞ্চায়েত রয়েছে, সম্পূর্ণ হয়ে গেছে নির্বাচন। এরপরেও দেখেছি আমরা রাজ্যেতে কয়েকটি বিধানসভাতেও বাই ইলেকশন উপনির্বাচন হয়ে গেছে, কিন্তু অজুহাত দেখিয়ে আমাদের এডিসিকে আজকে বঞ্চিত করার চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। অনেক সময় আমরা দেখতে পাই করোনা প্যান্ডামিক, বিভিন্ন অজুহাত দেখিয়ে আজকে আমাদের এডিসির আপাময় জনসাধারণের যে পাওয়াটাকে তারা আজকে হরণ করে নিচ্ছে, কেড়ে নিচ্ছে। সেই প্রতিবাদে আজকে আমরা আবার আমরা আমাদের সারা রাজ্যের ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে আমরা তাদের মাধ্যমে আমরা আবার রাজ্য সরকারের কাছে বা আমাদের ইলেকশন কমিশনের কাছে আমরা আজকে মেমোরেন্ডাম পাঠানোর জন্য আজকে সাবমিট করছি। বিশালগড় কংগ্রেস কর্মীদের উপর আক্রমণের অভিযোগ এনে বুধবার বিশালগড় রাজপথ কাঁপিয়ে কংগ্রেস মিছিল করে বিশালগড় থানার ওসি বাদল সাহার নিকট ডেপুটেশন প্রদান করে। আপনারা জানেন যে গতকালকে রাত্রে বিজেপি আশ্রিত দুষ্কৃতকারী হারমাত বাহিনীরা আমাদের জাতীয় কংগ্রেস দলের সদস্য চন্দন সাহা, টুটন গৌরাঙ্গধর, এদের বাড়িতে রাত্রেবেলা আক্রমণ করতে আসে, পেট্রোল বোম নিয়ে আসে সঙ্গে, এবং এরা ইনটক্সিকেটেড অবস্থায় যারা এসেছিল, সৈকত সাহা বলে একজন আছে বিজেপি যুব মোর্চা, তো এরা দলবল নিয়ে ইনটক্সিকেটেড অবস্থায় আসে, বাইক নিয়ে, স্কুটি নিয়ে আক্রমণ চালায় আমাদের রাউতখোলা বাজার অবস্থিত চন্দন সাহার বাড়িতে, এবং আক্রমণ চালাতে গিয়ে ওর গেট ভাঙে, তারপরে নিজেদের পেট্রোল বোম নিজেদের স্কুটি এবং ইয়েতে পড়ে, মোটরসাইকেলে পড়ে এখানে 4টে বিজেপি দুষ্কৃতীর বাইক এবং স্কুটি পোড়া হয়। আমি তৎক্ষণাৎ ওসি সাহেবকে ফোন করি আগরতলা থেকে, ওসি সাহেবও চটজলদি রেসপন্ড করে, ওইখানে ফোর্স পাঠায়, ফায়ার ব্রিগেড যায় এবং পরিস্থিতি আয়ত্তে আনে। সারা রাত গ্রামবাসীরা মিলে, আমাদের দলীয় সমর্থকরা মিলে রাত জেগে বাড়ি পাহারা দিয়েছে, এলাকা পাহারা দিয়েছে। ভোর 3টের সময় এরা যখন যার যার বাড়িতে চলে গেছে, এই বিজেপি দুষ্কৃতী বাহিনীর গুন্ডারা তারা আবার পুনরায় ভোরের দিকে 4:30-5টা হবে আনুমানিক সময়, তখন এসে ওইখানে বাইপাসের মুখে, মানে কোলাঘাট বাইপাস রোডের মুখটাতে, এখানে আমাদের গৌরাঙ্গ সরকারের দোকানে অগ্নিসংযোগ করে, তালা ভাঙে, ক্যাশ থেকে ক্ষুদ্র ব্যবসায়ী কিছু টাকা পয়সা ছিল, 5-7 হাজার টাকা হবে, ওইটা লুট করে, মাল কিছু লুট করে দোকানটাতে অগ্নিসংযোগ করে। এবং এই অগ্নিসংযোগে আমি স্পেসিফিক্যালি বলছি, এই সৈকত সাহা ছিল বিজেপি যুব মোর্চা, রাউতখোলা তার বাড়ি, ছিল, আর ওর নাম জানি কি, বংশী সুমন, এরা ছিল। এটা যখন গ্রামবাসীরা 3-3:30 থেকে পাহারা দেয়, তারও বাড়ি চলে যায়, ভোর রাত্রে কাপুরুষের মতো এরা অন্ধকারে এসে এই হামলাটা চালায়। তো এইটার জন্য আমরা আজকে থানাতে আমরা ডেপুটেশন দিই, এবং ওসি সাহেব আমাকে আশ্বস্ত করেছেন যে দুষ্কৃতিকারীদের, আমাকে জিজ্ঞেস করেছেন যে আপনারা এফআইআর করেছেন কিনা। তা আমি বলেছি আমাদের লোক এফআইআর করতে থানাতে আসতে ভয় পায়, আপনারা সুমোটো এফআইআর নিন, আপনারা তো আইনের রক্ষক, আইনকে রক্ষা করুন। আপনারা যদি আইনকে রক্ষা না করতে পারেন, আপনারা মাঝখান থেকে সরে যান, দেখি বিজেপি গুন্ডাদের কতটুকু সাহস, কত বড় তাদের গুদ্দার জোর। বিশালগড় বাজার তারা কিনে রাখেনি, বিজেপির সম্পদ না বিশালগড় বাজারটা। আমরা আগামী দিনে এরা যদি আমাদেরকে, নাগরিকদেরকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়, নাগরিকরা নিজেদের সুরক্ষা নিজেরা নেবে, এবং এতে যদি আইন শৃঙ্খলা অবনতি হয় তাহলে পুলিশ প্রশাসন দায়ী থাকবে। রাজনৈতিক উত্তেজনা এখনো বিরাজমান বিশালগড়ে।
রাতভর চলে হামলা, পাল্টা হামলা, অগ্নিসংযোগ, পেট্রোল বোমা নিক্ষেপ সহ অস্ত্রের ঝলকানি। আক্রমণ চালানো হয় এলাকার বিজেপি দলের বুথ সভাপতি এবং সদ্য কংগ্রেস দলে যোগ দেওয়া গোপাল সাহার বাড়িতে। কালকা আইয়া দেখেন আমরা ঘরের ভিতরে কেউ ভাত খাইতে বসে, কেউ ভোলা বেঁধে বাচ্চারা খাওয়া, এমন সময় কারেন্টটা অফ করে আইবই এই গেটের ভিতরে বড় বড় দাও লইয়া রড লইয়া কোবান আরম্ভ করছে। কোবাইয়া এর পরে দেয়া তারা কেটা দৌড়ানি দিছে, আমরা কইতাম পারি না, দৌড়ানি দিছে। এরপরে তারা বাইকের ভিতরে নিজের বাইকের নিজে আগুন লাগাইয়া তারা গেছে। না আমি তারা নাম জানি না। আমাদের ভিতরে কারেন্ট অফ করে উঠছে, ওদের গেট মেট কাইটটা সেরা মনে করেন ডিল মিল বাইরিয়া ঘরের ভিতরে ডিল পড়ছে, দিলাইতেছে ইয়ে করতেছে, আগুন যা ঘুরা লাগবো রাত্রির ভিতরে। উদ্দেশ্যটা কি আমি কোনো বুঝতাম পারি না। আমার ফোলা কি, আমার ফোলা কোনো মনে করেন লেবো নাই সেবো নাই, তো বইটা করে আমার বেড়া ওটা হতে পারো না, পাটির ব্যাপারী আমরা কেউ না। তারা বিজেপি কইরা সেরাইও তারা কণিকা চন্দ্র সাহা বর্তমানে বিজেপিতে অহনো বিজেপির বেশি ট্রেন আছে, ভোট বেশি ট্রেন আছে। পুলিশ আসলো, আগুনে গাড়ি আসলো, সব আইছে। আর রাইতে আসলো পুলিশ, ইয়ানো সিআরপি সকালবেলা গেছে। আমরা এনারা আউট করলাম, এখানে 4টা বাইক পুরা গেছে। গত পরশু দিন মানে সোমবার আসলো, তখন আমি বাড়িতে আসলাম। আমার ছেলে হঠাৎ করে ফোন করলো, ওই বাবু তারা কয়েকজন আইয়া দোকান বন্ধ করে রাখতা আর বিড়ির দোকান খুলো, তার হলো দেয়া করে দোকান খুলো। তারপরে আমরা এখানের মধ্যে এরপরে কীভাবে এইচডিপি আইসে, সাথে সাথে আমরা ইনফর্ম করতে এইচডিপি আইসে। আসার পরে এইচডিপি আমরা কাছে তোমরা দোকান বন্ধ করতে গেলে আমরা দোকান খুললো। আচ্ছা দেখ, তারা এইচডিপির নির্দেশে আমরা প্রশাসনের নির্দেশে দোকান খোলার পরে আজকা ভোর 4টার সময় তারা আমার দোকান আগুন দিয়েছে। এরকম করছে। প্রথম দিন আমারে না করে গেছে সমীর সাহা, এরপর লক্ষণ ঘোষ, এরপরে সুমন সাহা, এরপরে একটা বংশী করে নাম, একটা বাবার নাম আছে জানি না, বংশী বাবার নাম কি, এরপরে শ্যামল ছেলে শ্যামল দাস, এর ছেলে সাগরদ্বীপ, তারাইয়া মানে আমার প্রথম পুলিশে দিয়ে গেছে। এটা তো আমি বাড়িতে আসলাম, হঠাৎ করে পাড়ার মানুষ আমার ফোন করছে তোমার দোকান আগুন। কিন্তু এরপরে আয়া শুনলাম তারা লোকই সৈকতের লোকে বললে এই কাজটা করছে, পাড়া প্রতিবেশী সবাই করতেছে। ক্ষতি হয়েছে আমার চার মেশিন আসলো, এটা নষ্ট করে লেছে। এরপর আমার সামনে দোকানের বক্স আসলো, গ্লাস টাস ভাঙছে, আগুন লাগাই দিছে। এরপর দোকানের তেল মানে স্যান্ড জাতীয় জিনিস আসলো, সব এরা লুটপাট করছে, মানে যা পাইছে সব লুটপাট করছে। আমার দোকান বাইপাস 50,000 টাকার মতো খরচ হয়েছে। পুলিশ এখন অব্দি আইসেন, পুলিশে ইনফর্ম করা হয়েছে, এখন অব্দি পুলিশ আছে। আমার নাম রবীন্দ্র সরকার, নয় দফার দাবির ভিত্তিতে বিজেপি জনজাতি মোর্চার উদ্যোগে দুস্কি সাবজোনাল অফিস কার্যালয়ে এক ডেপুটেশন প্রদান করা হয় বুধবার দুপুরে। এই ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সহসভাপতি পাতালকইয়া জমাতিয়া। डेपुटेशन হচ্ছে एडीसी 1 इयर्स रनिंग में जितना भी जो घोटाला स्कैम करप्शन चला रही है एडीसी गवर्नमेंट का तरफ से उसको जवाबदेही और गवर्नर को हम लोग मेमोरेंडम सबमिट करेंगे। कितना 1 इयर्स में एडीसी गवर्नमेंट एडीसी को कितना करप्शन करके रखा है। थानसा का नाम में घोटाला है, ये थानसा स्कैम है, स्कैम घोटाला थानसा स्कैम है। ये थानसा का नाम से जो त्रिपुरा जनजाति को लूट रहा है और जितना भी स्टेट गवर्नमेंट का तरफ से एडीसी को दिया गया है आज तो कुछ भी एक्शन में नहीं है। तो 30 कोटी जो खैरनबाग हॉस्पिटल को अपग्रेडेशन करने के लिए जो दिया गया है इसको अभी कहाँ तक इम्प्लीमेंट हुआ, लोगों का सामने ये 30 कोटी का कोई काम नहीं देखा हम लोग। और 10 कोटी का जो एमडीसी क्वार्टर बढ़ाने के लिए जो दिया गया है स्टेट गवर्नमेंट से वो भी कोई एक्शन में नहीं देखा। और जितना भी सुता माता भी हो जो एडीसी खोमलंग
खोमपुई एकेडमी में जो एडमिशन हो रहा है वहाँ पे भी करप्शन है। और जितना भी एडीसी खोमलंग स्कूल में जितना भी ट्यूटर टीचर नियुक्त किया गया है वहाँ पे भी घोटाला है। और इंजीनियर जो सर्विस लिया गया है वहाँ पे भी घोटाला है। 1 ईयर में इतना घोटाला थानसा का नाम से जनजाति को लूटना, थानसा एक स्कैम है, घोटाला है। इसकी डेपुटेशन होते एडीसी 1 ईयर रनिंग में जितना भी जो घोटाला स्कैम करप्शन चला रही है एडीसी गवर्नमेंट का तरफ से, इसको जवाबदेही और गवर्नर को हम लोग मेमोरेंडम सबमिट करेंगे कितना 1 ईयर्स में एडीसी गवर्नमेंट एडीसी को कितना करप्शन करके रखा है। थानसा का नाम में घोटाला है, ये थानसा स्कैम है, स्कैम घोटाला थानसा स्कैम है। ये थानसा का नाम से जो त्रिपुरा जनजाति को लूट रहा है और जितना भी स्टेट गवर्नमेंट का तरफ से एडीसी को दिया गया है आज तो कुछ भी एक्शन में नहीं है। तो 30 कोटी जो खेरमबाग हॉस्पिटल को अपग्रेडेशन करने के लिए जो दिया गया है इसको अभी कहाँ तक इम्प्लीमेंट हुआ, लोगों का सामने ये 30 कोटी का कोई काम नहीं देखा हम लोग। और 10 कोटी का जो एमडीसी क्वार्टर बढ़ाने के लिए जो दिया गया है स्टेट गवर्नमेंट से वो भी कोई एक्शन में नहीं देखा। और जितना भी सुतामाता भी हो जो एडीसी खोमपुई एकेडमी में जो एडमिशन हो रहा है वहाँ पे भी करप्शन है। और जितना भी एडीसी खोमलंग स्कूल में जितना भी ट्यूटर टीचर नियुक्त किया गया है वहाँ पे भी घोटाला है। और इंजीनियर जो सर्विस लिया गया है वहाँ पे भी घोटाला है। 1 ईयर में इतना घोटाला थानसा का नाम से जनजाति को लूटना, थानसा एक स्कैम है, घोटाला है। गवर्नर के पास मेमोरेंडम करेगा, उसको जवाब देना पड़ेगा। पब्लिक को बुद्धू बनाकर गवर्नमेंट जो एडीसी लूट रहा है जनजाति को, इसका प्रतिवाद में आज का डेपुटेशन है। और ये डेपुटेशन ऑल त्रिपुरा 45 सब चुनाव में ये डेपुटेशन चल रहा है एक ही दिन में, सेम टाइम में। अभी हम सब तेलेवरा जनजाति मंडल का तरफ से अभी दूसरी सब चुनाव में हम लोग डेपुटेशन के लिए शुरू कर रहा हूँ। भारत माता की जय, भारत माता। আজকের সংবাদ এ পর্যন্ত। রাজ্যের আপডেট নিউজ দেখার জন্য চোখ রাখুন শ্রাংচাতির পর্দায়।